আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি অনেকটা হাইপোথেটিক্যাল। কল্পনা শক্তি বা যেটিকে বলা হয় যুক্তিবিদ্যা বা দর্শন অথবা যেটিকে তর্ক শাস্ত্র বলি আমরা, ঠিক সেই আলোকে আজকের এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে। শিরোনামটা খুব সহজে বলে নেই। শিরোনামটা হলো শেখ হাসিনা তার যে কর্মকাল, বিশেষ করে 2014 থেকে 2024 এই 10টি বছর তিনি যে সুস্থ ছিলেন, কর্মক্ষম ছিলেন এবং আততায়ীর হাতে খুন হননি, এটা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের দয়া এবং করুণা। বোঝার চেষ্টা করুন, সজ্ঞানে বলছি, যুক্তি দিয়ে বুঝিয়ে বলবো। দ্বিতীয় যে বিষয়টি, সে বিষয়টি হলো তিনি যে গণভবন থেকে হেলিকপ্টারে করে প্রাণ নিয়ে দিল্লি পর্যন্ত যেতে পেরেছেন, এটাও জামাতের দয়া, করুণা অথবা দুর্বলতা কিংবা ভুল। এটুক পর্যন্তই। মানে প্রথমটা হলো যে তিনি এই পুরো সময়টিতে 14 থেকে 24 পর্যন্ত জামাতের করুণা দয়ায় বেঁচে ছিলেন, আততায়ের হাতে নিহত হননি। আর শেষের দিন অথবা শেষের 2 দিন তার জীবনে যা হয়েছে 2024 সনের আগস্ট মাসের 4 তারিখ এবং 5 তারিখ, তো ওই সময়টাতে তার যে কার্যকাল, সেই কার্যকালটিও ঘটেছে, আবার বলি, জামাতের দুর্বলতা, অক্ষমতা, জামাতের ভুল অথবা জামাত করুণা করেছে বা চায়নি এরকম একটা ঘটনা ঘটুক। এই বিষয়টি আমাদের গ্রাম বাংলায় যেভাবে পালা গান হয়, গ্রাম বাংলায় যেভাবে বিচার গান হয়, তর্ক বিতর্ক হয়, অথবা ধরুন দর্শন শাস্ত্রে যেভাবে দার্শনিকরা একটি জটিল বিষয় নিয়ে তার পক্ষে এবং বিপক্ষে তর্ক যুক্তি উপস্থাপন করেন, ঠিক সেইভাবেই আমি আজকের এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করব। আপনারা দেখেছেন, প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করি, 14 থেকে 24 পর্যন্ত। তো 14 থেকে 24 পর্যন্ত যদি জামাতের কর্মকাণ্ড দেখেন, তাহলে দেখবেন যে একটি গুপ্ত সংগঠন রূপে তাদের যে অনবদ্য সফলতা, এই সফলতা আমার সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশ এবং দেশের বাইরে আমি যতটুকু পড়াশোনা করেছি, অন্য কোনো প্রতিষ্ঠানকে গত 100 বছরে আমি এইভাবে সফল হতে দেখিনি। তারা একদিকে ডিজিএফ এর সাথে সম্পর্ক রেখেছে, অন্যদিকে প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে এবং সেই সম্পর্কটি ছিল ট্রাস্ট অর্থী। তা না হলে যেদিন শেখ হাসিনা যাবেন, ওই দিন সেনাপ্রধানের পক্ষ থেকে যখন যোগাযোগ করা হলো জামাতের নেতাদের সঙ্গে, এবং সরাসরি জামাতের নেতারা ক্যান্টনমেন্টে চলে গেলেন নির্ভয়ে নিশ্চিন্তে। সম্পর্কটা যদি স্বাভাবিক না থাকতো ওখানে যাওয়ার কথা নয়। বোঝার চেষ্টা করুন। একইভাবে তারা এই গত 10টি বছর ধরে আওয়ামী লীগের জুলুম, অত্যাচার, নির্যাতনের পরেও তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, বিএনপির সাথে সম্পর্ক রেখেছে, জেলে গেছে, জুলুম গেছে, কিন্তু কারোর সঙ্গে সম্পর্কটা নষ্ট করেনি। ফলে বিএনপির একেবারে কে পয়েন্টগুলো, ধরুন তারেক রহমান সাহেবের একেবারে ঘরের মধ্যে, বেগম জিয়ার একেবারে ঘরের মধ্যে, আবার শেখ হাসিনার ঘরের মধ্যে, 3 জায়গাটিতেই জামাতের লোকজন ছিল, এখনো আছে, টিল নাও। এবং যারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাদের কিছু অংশ সাম্প্রতিককালে ছাত্র শিবিরের কিছু অংশ বের হয়ে এসেছে এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। তার মধ্যে
ডাকসুর ভিপি সাদিক কায়ুম অন্যতম। ইরান যেভাবে প্রক্সি যুদ্ধ চালায়, ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতিতে জামাতের অন্তত ৬ থেকে ৭টি প্রক্সি গ্রুপ রয়েছে, সব দলের মধ্যে, সব পেশায়, সব শ্রেণীতে এবং সব জায়গাতে। তো সেই দিক থেকে আপনি চিন্তা করুন, আমি নিজের কথা বলি, শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক বহুদিনের, কিন্তু কখনো তার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলব এই সাহস আমার কখনো হয়নি, এই সুযোগও কখনো আমার হয়নি। একটি দলের মনোনয়ন লাভ করা সেই দলের প্রধানের সঙ্গে সর্বোচ্চ সম্পর্কের একটা প্রমাণ। তো যেহেতু আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি, সম্পর্ক না থাকলে তো পেতাম না। আবার যেন তেন নয়, আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী নয়, সদরপুর, চরভদ্রাসন, এই দুটো উপজেলাকে নিয়ে গঠিত ছিল 2006-07 সনে, 111-এর আগে। তো যখন 11-এর সময় সিটটা চলে গেল, মানে একটা সিট কমে গেল ফরিদপুরে, ভাঙ্গার সাথে অ্যাড হয়ে গেল, তখন শেখ হাসিনা, মাননীয় আওয়ামী লীগ সভানেত্রী, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে পটুয়াখালীতে এবং তার অত্যন্ত প্রিয় ভাজন একজন মানুষ আখম জাহাঙ্গীর হোসেন, তাকে না দিয়ে আমাকে মনোনয়ন দেবেন। তো বুঝেন সম্পর্কটা কোন পর্যায়ে ছিল। কিন্তু তারপরও কোনোদিন বঙ্গভবনে গিয়ে, গণভবনে গিয়ে তার সঙ্গে একটা ছবি তোলা, পার্লামেন্টে তার সঙ্গে একটা ছবি তোলা, বা আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে তাদের অনেক আবদার ছিল। এবং যারা যে দল করে তাদের সবসময় একটা আবদার থাকে যে চলো নেতার সঙ্গে বা নেত্রীর সঙ্গে একটু দেখা করে আসি। এটা প্রতিটি পরিবারে থাকে। তা আমার আসলে কখনো সাহস হয়নি গণভবনে গিয়ে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবো, এই সাহসই আমার হয়নি। তো হায়ারা চিন্তা করুন যে সাদিক কায়ুম থেকে শুরু করে যে সকল জামাতের নেতা বা শিবিরের নেতা যারা গুপ্তভাবে আওয়ামী লীগের সঙ্গে মিশেছিলেন, তারা উবায়দুল কাদের, এমনকি উবায়দুল কাদের সঙ্গে আমার কোনো ছবি নেই। উবায়দুল কাদের সাহেব আমার অফিসে এসেছেন বহুবার, কিন্তু কখনো তার সঙ্গে আমার ছবি হয় না। আমার গাড়িতে তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। আমরা পাশাপাশি বহু জায়গায় ভ্রমণ করেছি। পার্লামেন্টে যখন তিনিও এমপি, আমিও এমপি, তিনি মহাসচিব হওয়ার আগে বা মন্ত্রী হওয়ার আগে তার সঙ্গে আমার একটা অসাধারণ সুন্দর সম্পর্ক ছিল। আবার যখন মন্ত্রী হলেন তখন আমি যেহেতু ওই সংসদীয় কমিটি, যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম, কাজেই তার সঙ্গে আমার যে সম্পর্কটা অসাধারণ, কিন্তু তার সঙ্গে আমার কোনো ছবি নেই। কিন্তু জামাতের অনেক নেতার সঙ্গে, শিবিরের অনেক নেতার সঙ্গে ওবায়দুল কাদেরের ছবি এবং সম্পর্ক ছিল। এখন যে নেই সেটা আমি বলতে পারবো না। তো বোঝার চেষ্টা করুন যে তারা এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে সবার একেবারে ঘরের মধ্যে তারা ঢুকে যেতে পেরেছিলেন, এবং 1 to 1 সাদিক কায়ুম সাহেবের মতো একজন তরুণ মানুষ শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার মতো সুযোগ তার হয়েছিল, সম্পর্ক তার ছিল। তো সেই অর্থে আমি প্রথম যে যুক্তি দিচ্ছি যে তারা ইচ্ছে করলে সেই আওয়ামী লীগ নেতাদেরকে, ইনক্লুডিং শেখ হাসিনাকে, আসলে বিষ খাইয়ে মারতে পারতেন। এটা কোনো ব্যাপারই ছিল না। এবং বিষ খাইয়ে মারা ছাড়াও অনেক টেকনিক রয়েছে। আপনার ধরেন হাতের উপরে কিছু বিষ আপনি রাখলেন, সেটা ফু দিলেন, মানে অন্যজনের নাকে মুখে লেগে গেল, সে আস্তে 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 অসুস্থ হতে থাকলো। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। এখন জামাত এই কাজগুলো, অর্থাৎ আওয়ামী লীগের নেতাদেরকে যদি তারা মারতে চাইতো 14 থেকে 24 পর্যন্ত, তাদের বহু টেকনোলজি ছিল, অনেক ওষুধ ছিল, অনেক দোয়া ছিল, অনেক কুফরি কালাম ছিল, তারপরে কালো জাদু ছিল, বান ছিল, টোনা ছিল, যেটা কাছাকাছি কারো চুল এনে, কারো নখ এনে, কারো কাপড়ের একটু অংশ এনে, এই আমরা যে বিভিন্ন কুফরি কালামকে বিশ্বাস করি, এটা ইসলাম কিন্তু অস্বীকার করে না। স্বয়ং আল্লাহ রাসূলকে বান মারা হয়েছিল। তো জামাত ইচ্ছা করলে শেখ হাসিনাকে বান মারতে পারত, শেখ হাসিনাকে বিষ খাওয়াতে পারত, শেখ হাসিনার ঘরের মধ্যে মানে আরো অনেক কিছু গোকরা সাপ ছেড়ে দিয়ে আসতে পারত। ইট ডাজ নট ম্যাটার। কিন্তু জামাত উদারভাবে এই কাজগুলো করেনি। এজন্য আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উচিত জামাতের প্রতি কৃতজ্ঞ থাকা। দিস ইজ ওয়ান।
সেকেন্ড থিং হলো, যখন শেখ হাসিনা চলে গেলেন, এই চলে যাওয়ার যে সময়টি অবস্থা দৃষ্টিতে মনে হয় যে 3 তারিখ থেকে 2024 সনের আগস্ট মাসের 3 তারিখ থেকে পুরো ঘটনাপুঞ্জি জামাতের নিয়ন্ত্রণে ছিল। কোন মহল্লায় কয়জন সংগ্রামী থাকবে, কোন জায়গাতে পুলিশ কি ব্যবহার করছে, মিলিটারি কি ব্যবহার করছে, কোথায় গোলাগুলি হচ্ছে, সব কিছু মানে তাদের নখদর্পণে ছিল। সেই অর্থে শেখ হাসিনার যে পালানোর সময় এবং গণভবনের দরজা খুলে যাওয়ার সময়, হাজার হাজার মানুষ ভিতরে ঢুকে যাওয়ার সময়, এর মধ্যে পার্থক্য মাত্র 30 মিনিট, অনলি 30 মিনিট। তো আজ আমরা যেভাবে প্রশাসনে সব জায়গাতে জামাতের জয় জয়কার দেখতে পাচ্ছি, সর্বত্র থানা, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে কোথায় না, সব জায়গাতে শুধু জামাত আর জামাত। তো ওই সময়টাতেও নিঃসন্দেহে যেখানে সেনাবাহিনী প্রধান জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তারপর যেখানে স্বয়ং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তিনি আশা করেছিলেন যে তার সাথে দেখা করতে আসবে বা জরুরি অবস্থা জারি হবে ইত্যাদি, তিনি বসেছিলেন। কিন্তু তিনি পালিয়ে যাচ্ছেন এটার যে গোয়েন্দা রিপোর্ট, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বত্রই একেবারে ভেরি ভেরি সেন্সিটিভ জায়গাগুলোতে জামাতের লোকজন বসানো এখন আছে এবং আগেও ছিল। ফলে আমি একটা জামাত থেকে বের হয়ে একটা জাস্ট সাবস্টিটিউট অথবা যাকে বলা হয় প্রক্সি যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একজন নেতার সঙ্গে আমার দেখা হলো, কথা হলো। তো বিএনপির অনেক লোক যেটা জানে না, কিন্তু সেই নেতার মোবাইলে মুহূর্তে মুহূর্তে ছবি আসছিল যে খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার এভার কেয়ারের শরীরের অবস্থা কি, অর্থাৎ ওই রুমের মধ্যে তিনি কেমন আছেন, কি অবস্থা আছেন, কতটুকু আছেন, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় তার কাছে খবর আসছিল জামাতের একজন প্রক্সি যে রাজনৈতিক দল, সেই দলের একজন নেতা। একই সঙ্গে তিনি সরকারের গুরুত্বপূর্ণ যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের সবার সঙ্গে তিনি যোগাযোগ করছিলেন এবং তার সঙ্গে সবাই যোগাযোগ করছিল। তা আমি দেখলাম যে আমি কতটা হাদারাম, কতটা বোকারাম, মানে বোকারাম দেউড়ি। আজ পর্যন্ত যে জায়গাগুলোতে তারা অহরহ ঘোরাফেরা করে সেই জায়গাগুলো আমি চিনিই না। আমি এই শহরে মানে যখন সাংবাদিকতা শুরু করেছি তখন হয়তো এখন অনেক যারা মানে ডিজিএফআই এর খবর নিয়ে তারপরে খুব বিখ্যাত বিখ্যাত সাংবাদিক হয়ে গেছেন। তো 1986-এ আমার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু। তখন এই যে এখন যে সকল বিশ্ববিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক, তারা হয়তো স্কুলে পড়তেন 5, 4, 5, 6, 86-তে, নট মোর দ্যান দ্যাট। তারা কি করে এই খবরগুলো পেয়ে 1 মিনিটের মধ্যে সারা বাংলাদেশ তোলপাড় করে দিচ্ছে, আমি সেগুলো বুঝতে পারছি না এখন পর্যন্ত। আর আমি এইগুলো নিয়ে আবার পরে কলাম লিখছি পত্রপত্রিকা, আবার মানুষ আমার মতো বোকাশোকা মানুষ সে সম্পাদকীয় বলছে। তো এই যে একটা চতুরতা, ক্লেভারনেস, যেটাকে বলা হয় ক্যানিং, এই বুদ্ধি বর্তমান জমানাতে রাজনীতিতে একেবারে প্রমাণিতভাবে কেবলমাত্র জামাতের আছে, অন্য কারোর নেই। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে মানে কোনো তথ্য প্রমাণ নেই, কোনো অকাট্য দলিল নেই, কিন্তু এই যে যুক্তির বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারা জামাত অনেককে ছাড় দিচ্ছে, অনেককে দিচ্ছে না, অনেককে তারা যাকে বলা হয় একটা ওয়াক ওভার দিচ্ছে, অনেকের জন্য রাজনীতিতে একটা স্পেস খালি রেখেছে, অনেকের জন্য রাজনীতির সকল দরজাগুলো বন্ধ করে দিয়েছে এবং পুরো জিনিস ডান হাতে বাম হাতে খেলছে। এবং সেই অর্থে আওয়ামী লীগকে নিয়েও 2014 সন থেকে জামাত যেভাবে খেলছে, 2025 সনে এসে সেটা আওয়ামী লীগ কতটুকু বুঝতে পেরেছে এবং জামাতের প্রতি কতটা কৃতজ্ঞ কিংবা কতটা ক্রোধে অন্ধ, এটা আমি জানি না। তবে তাদের কর্মকাণ্ডে যেহেতু তারা দেশের বাইরে আছে,
সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু জামাত যেহেতু দেশের মধ্যে আছে, আমরা স্পষ্টত বুঝতে পারছি যে জামাত খুব সহজে কোনো কিছু ছাড়ায় অভ্যস্ত নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।